আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, এই যে আমরা ঘর 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 করে গলা শুকোই, একটা ঘর মানুষকে কতখানি আশ্রয় দেয় গো। যদি সেই ঘরের লোকজনগুলোই আমাদের নিজের না হলো, আমরা কার সাথে বসবাস করি? ঘরের সাথে তো বসবাস করি না, আমরা বসবাস করি আমাদের পরিবারের মানুষজনগুলোর সাথে। ও হ্যাঁ, তার সাথে আরও একটা কথা বলি। কালকে আমার কমেন্ট এসেছে যে আমি শ্বশুরবাড়িতে বেশি থাকি না বাপের বাড়িতে। আসলে সমস্ত সত্যিটাই তোমাদেরকে আজকে খুলে বলবো। তার আগে হ্যাঁ, আমার সাথেও তো থাকতে হবে, তবে তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। আমার এই ছোট্ট পরিবার রিমি সুজিত কাপল ব্লগের আজকে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় 5:30টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তবে ছেলেটা তো উঠতে দেয় না, সেই জন্য উঠতে একটু দেরি হয়ে যায়। আর আজকের ব্লগটাই সেই জন্য শুরু করেছি রান্নাঘর থেকে। ওদিক থেকে গ্যাসটাকে মুছে টুছে চা করে নিয়েছি। আর চা করে তোমরা তো জানোই যে আমার বরের জন্য আমাকে অপেক্ষা করতে হয়, ওর জন্য অপেক্ষা করি। আর সেই টাইমটাতে বাড়তি কাজকর্মগুলো যেগুলো থাকে সেগুলোকে কিন্তু সেরে নেওয়ার চেষ্টা করি। কেন কি আমার বর ব্রাশ করতে গেলে মিনিমাম ওই 15-20 মিনিটের নিচে আসে না। আর সেই টাইমে বসে না থেকে দেখা যায় কি আমার বেশ কয়েকটা কাজ হয়ে যায়। যেমন দেখো না, আজকেও কিন্তু ও ব্রাশ করতেই গেছে, আর সেই সুযোগে বিছানা পরিষ্কার করেছি। তারপরে ওই যে কারেন্টের বোর্ডের ওখানে যে পর্দাটা টাঙিয়ে রেখেছিলাম সেই পর্দাটাকে পরিষ্কার করেছি, আর সেই সাথে পরিষ্কার করেছি সমস্ত ঝুল টুলগুলোকে। আর তারপরে এই যে বর যখন রেডি হয়ে এসে খাটে বসেছে, ঠিক তখনই কিন্তু আমি চাটুকুকে ছেঁকে নিচ্ছি। ওদিক থেকে 2 কাপ লিকার চাই করেছি, আর সাথে নিয়েছি দুটো 4টে বিস্কুট। চলো এবার ভাবছি ও ঘরে যাব, তবে তার আগে আরও একটা কাজ মনে পড়ে গেল। কি বলো তো, এই যে রাজমা ডাল দেখছো, একটু রাজমা ভিজিয়ে রাখবো, আর তার সাথে ভিজিয়ে রাখবো কিছু ছোলা নয়, ওটা মটর, আমার বলতে ভুল হয়েছে। আর কিছু মুগ কলাই, ওই সবুজ মুগের ডাল, এগুলো আজকে রাত্রিবেলা রান্না হবে। আসলে কি বলো তো, আমার বর বাড়ি থাকলে রাত্রিবেলা এই সমস্ত ডাল বলো কিংবা কোনো একটা সবজি, সেগুলো তো রান্না করতেই হয়, আর সেগুলো না আমি আগে ভাগেই রেডি করে রাখার চেষ্টা করি। চলো ওদিকটাতে ডালটাকে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, তার সাথে একটু লবণও দিয়েছি ঠিকই, তবে সেটা আর কিন্তু ক্যামেরাবন্দি করা হয়নি। ওদিক থেকে আমার শাশুড়ি মায়ের কিন্তু ভাত হয়ে গেছে। আর যেই ভাতটা হয়, আমাদের একটা রান্নাঘর আছে জানো তো, টিনের একচালা, সেই রান্নাঘরে। আর বাইরের অবস্থা খুব খারাপ জানো তো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে রোদ হচ্ছে। বৃষ্টি হলে আমাদের ওই একচালাতে রান্না করতে ভীষণ প্রবলেম হয়। পরকে বলেছি একটা ছোট্ট দেখে রান্নাঘর বানাতে, দেখি কবে কি বানিয়ে দেয়। আর এতে দেখো গল্প করতে করতে আমি কিন্তু চা নিয়ে চলেও এসেছি। আর চা খাওয়ার পর এই যে আমার শোকেস, আমার আলমারি, আমার আলনা, যেগুলো আমি অনেক দিন বাড়ি না থাকার কারণে এরা অবহেলায় একদম ধুলো পড়ে তারপর কালশিটে দাগ পড়ে গেছে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি। কেন বলো তো, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার এই চিটচিটে পড়া আলনা কিংবা শোকেস, এই যে আলমারিটা শীট পড়ে গেছে, এগুলোকে আমি কি করে পরিষ্কার করি। তবে সত্যি কথা বলি, যতদিন আমি আলমারি নিয়েছি আলমারিটাকে অতটাও পরিষ্কার করতে হয়নি, তবে এবছর যেন দেখছি বেশ নোংরা পড়েছে। আর এদিকে আলনার ছিঁড়ি দেখো একদম কালো ময়লা পড়ে গেছে, এগুলো তো ঘিয়ে কালার, সেই জন্য কালো ময়লা পড়লে না বোঝা যায়। এগুলোকে আজকে ডিপ ক্লিনিং করব, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। কিন্তু সত্যি কথা বলতে কি, খুব কম সময়ে আর ঝামেলা ছাড়াই কিন্তু আমি এগুলোকে পরিষ্কার করি। এখন তোমরা কে কীভাবে পরিষ্কার করো সেটা তো আমার জানা নেই, আমি যেই পদ্ধতিতে পরিষ্কার করি সেই পদ্ধতিটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তবে না, এই মুহূর্তে আমাকে আলনার কাছে কলিন দিতে দেখছো তো, কলিন দিয়ে পরিষ্কার করি না, কলিন দিয়ে পরিষ্কার করি না। কলিন দিয়ে অতটাও ভালোভাবে পরিষ্কার হবে না ওই কালশিটে দাগগুলো, সেই জন্য আলনার কাছে একটু কলিন দিয়ে রেখে দিলাম। আর তারপর ওই যে আলমারিটা দেখছো, ওটাতেও কলিন দিয়ে একটু ভেজাতে রেখে দিলাম। আর তার সাথে একটু কাগজ নিয়েছি, কাগজ দিয়ে ঘষে রাখছি। তবে এর
এরপরে ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু জিনিসটা পরিষ্কার করব। এই যে দেখো ছোট্ট একটা মগে না আমি নিয়ে এসেছি সামান্য একটু পরিমাণে জল, আর এদিক থেকে আমার যে বাসন মাজা লিকুইডটা আছে সেই লিকুইডটা বেশ খানিকটা পরিমাণে গুলে নিয়েছি। আর তার সাথে নিয়েছি একটা স্কচব্রাইট বলবো না, একটা সাবান মাখা খোসার মতো, যেটা আমার কাছে এক্সট্রা থাকে কিছুটা সময়, সেগুলোকে আমি কিন্তু এই কাজেই ব্যবহার করে থাকি। আর এই যে এইগুলো দিয়েই কিন্তু বেশ ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। একটা কথা বলি, যদি কারোর পরিষ্কার করার ইচ্ছে থাকে এরকমভাবে করতে পারো, তবে দুটো ভালো কাপড় কিন্তু হাতে রাখতেই হবে। কেন কি যতবার এইভাবে পরিষ্কার করবে ততবার কিন্তু দুটো কাপড় দিয়ে বেশ ভালো করে আলনা কিংবা শোকেস বলো সেগুলোকে মুছে নিতেই হবে। এতে করে কি হবে বলো তো, তোমারই খাটনি কমবে। কেন কি যতক্ষণে তুমি আলনা আর শোকেস মুছবে ততক্ষণে যদি তুমি সাথে সাথে পরিষ্কার করে না নাও, সেই কালশিটের দাগ কিন্তু কালশিটেই রয়ে যাবে। আর দুবার তিনবার করেই কিন্তু তোমাকে পরিষ্কার করতে হবে, সেই জন্যই বলে দিলাম আর কি। যাই হোক, এ পর্যায়ে একটা কমেন্টের উত্তর দিই। একটা দিদি ভাই কমেন্ট করেছিল যে আমি বেশিরভাগ সময়টাই বাবার বাড়ির ভ্লগ শেয়ার করি, আর আমার বর আসলে সেই টাইমটাতে শ্বশুরবাড়ির ভ্লগ শেয়ার করি। তাহলে সে ক্লিয়ার করে দিতে বলেছে আমি শ্বশুরবাড়িতে থাকি না আমার বাবার বাড়িতে। চলো উত্তরটা দিয়ে নিই। কী হয়েছিল জানো, মাসখানেক আগে আমার ছেলেরও খুব জ্বর এসেছিল, আর আমার ছেলের জ্বর আসার কিছুদিন পরেই আমার শাশুড়িরও টাইফয়েড জ্বর হয়েছিল। আমার ছেলেকে নিয়ে সেই জন্যই আমাকে বাবার বাড়ি থাকতে হয়েছিল। কেন কি আমার ছেলেটা খুব চঞ্চল, খুব অস্থির। আমার শাশুড়ি মা আমার ছেলেকে না ধরলে আমি কোনো কাজই করতে পারি না, আর সে এতটাই অসুস্থ হয়ে গেছিলো আমার ছেলেকে ধরতে পারবে না। আর তার উপরে আমার ছেলেরও প্রচণ্ড শরীর খারাপ ছিল, সুতরাং দুজনকে আমি সামলাতে পারতাম না। তবে আমি চেয়েছিলাম যে না, আমি এখানেই থাকি, কেন কি লোকে খারাপ বলবে। এই অবস্থায় শাশুড়ি মায়ের শরীর খারাপ, আমার কিন্তু বাবার বাড়ি থাকা মানায় না। কিন্তু উনি বলেছিল যে না, তুমি পারবে না আমাকে সামলে, তোমার ছোট বাচ্চাটাকে সামলে সমস্ত কাজকর্ম করতে, তাই আমি সুস্থ হওয়া পর্যন্ত তুমি বাবার বাড়িতেই থেকে এসো। তারাও মাঝপথে একটু থামাচ্ছি। দেখো তো আমার সেই কালো শীট পরা আলনাটা কত সুন্দর চকচক ঝকঝক করছে না? যাই হোক, চলো এবার আসি মেন কথায়। সেই জন্যই আমি টানা 1-1.5 মাস কিন্তু বাপের বাড়িতেই ছিলাম। তাছাড়া আমার বাপের বাড়িতে থাকার কোনো প্রশ্নই ছিল না। যখন বাচ্চা হয়েছিল না তখন তোমাদের দাদা ভাই মানে আমার বর চলে গেলে আমার এখানে ভীষণ মন খারাপ করতো, আর তখন আমি বাপের বাড়ি থাকতাম। তবে এখন বাচ্চা হয়ে যাওয়ার পর স্বভাবটা একটু হলেও পরিবর্তন হয়েছে। আসলে কি বলো তো, যত যাই বলো বাবার বাড়ি যত যাই থাকুক না কেন, সে যারই হোক, এই স্বামীর ভাঙা টিন ডালির ঘরটাই কিন্তু সবচেয়ে প্রশান্তির জায়গা হয় আমাদের মতো মেয়েদের ক্ষেত্রে। দিন শেষে না এখানে এসেই সবচেয়ে শান্তি খুঁজে পাই এই ভাঙা ঘরটার মধ্যেই। আসলে নিজের ঘর নিজের সংসার বলে কথা। যাই হোক, কথায় কথায় একটা কথা বলি, আমার শোকেস আলনা আলমারিটা কেমন পরিষ্কার হয়েছে সেটা চলো তোমাদেরকে একটু দেখায়। দেখেছো, পরিষ্কার করার পর আমার শোকেসটা যেন চকচক করছে। তবে শোকেসের উপর রড লাইট থাকায় এই ভিডিওটা কিন্তু একটু হলেও ফিকে উঠেছে। চলো একটু ক্লোজ করে দেখায়। দেখো, হয়নি চকচকে আগের থেকে? অবশ্যই করে কিন্তু জানাবে যে পরিষ্কার করাটা তোমাদের কেমন লেগেছে। এ পর্যায়ে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর সেই সাথে আমার যে সমস্ত পুরানো বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো, যদি কোনো কারণে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। গল্পে গল্পে দেখো তো আমার আলনাটা কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে। আমার চোখে কিন্তু বেশ ভালো লাগছে, আর পরিবর্তনটা আমিও দেখতে পাচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পেলে অবশ্যই কমেন্ট করো। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। টাটা।